जब जब तेरे पास मैं आया एक सुकून मिला जिसे था मैं भूलता आया वो वजूद मेरा जब आए मौसम गम के तुझे याद किया हो जब सहने तन्हापन से तुझे याद किया दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू ऐसा क्यों कर हुआ मैं जानू ना मैं जानू ना ओ दिल संभल जा जरा फिर मोहब्बत करने चला है तू दिल यही रुक जा जरा फिर मोहब्बत करने चला है तू সাবিহা নড়ে চড়ে পাশ ফিরেছে, ঘুমের ঘোরে গোঙালো। অয়ন ঠোঁট এগিয়ে নিঃশব্দে আরেকটি চুমু খেলো। কতটাই না আকুতি অনুভব করেছে এই মুখশ্রী দেখার জন্য, কিভাবে ছটফট করেছে দিনরাত, ব্যাকুল হয়ে ঘুরে ফিরে বেরিয়েছে একটি বার দেখার জন্য। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলল, অস্পষ্ট স্বরে আওড়ালো, বড্ড ছাড় দিচ্ছি, একবার নিজের করি, তারপর খবর আছে তোমার। নিস্তব্ধতা ভেঙেছে অয়নের সেলফোনের শব্দ। তন্ময় কল করছে। অয়ন রিসিভ করলো। ওপাশ থেকে কোলাহলের তীব্র শব্দ, সব রকম শব্দ মিলেমিশে একত্রে এসে কানে বিঁধছে। সেলফোন কান হতে খানিক সরালো। তন্ময় হয়তো কিছুটা দূরে যাচ্ছে শোরগোল থেকে। কিছুক্ষণের মধ্যে শব্দ কমে গেল। সে ডেকে উঠল, ভাইয়া। কই? শহরের বাইরে। সাবিহা ঘুমোচ্ছে। রাত তো অনেক, কোথায় যাবে ভেবেছো? অয়ন হাসল। সে মাদারীপুর যেতে চাচ্ছিল সাবিহাকে নিয়ে। ভেবেছিল সেখানকার একটা হোটেল বুক করে নিবে দুদিনের জন্য, ঘুরে ফিরে আসবে সময় মতো। কিন্তু তা কিভাবে সম্ভব? সাবিহা স্পষ্ট করে নাকচ করে বসেছে। কোনো প্রকার হোটেল নেওয়া হবে না, কোনো প্রকার মাদারীপুর যাওয়া হবে না। এভাবে গাড়িতে করে ঘুরবে, না হলে বাড়িতে দিয়ে আসতে। অয়ন পড়ল বিপাকে। 2-3 দিন এভাবে গাড়িতে করে থাকা যায় নাকি? পুনরায় দীর্ঘশ্বাস ফেলে বলল, ভেবেছিলাম, তবে সাবিহা যাবে না, এভাবে গাড়িতে থাকবে বলেছে। ভয় আছে। আমি বুঝতে পারছি ভাইয়া। আমি খুব ভরসা করি তোমাকে অয়ন। জানি ভাইয়া, নিরাশ করব না। সাবধানে থেকো, প্রয়োজনে কল করো। আর হ্যাঁ, টাকা লাগবে? আমি কি পাঠাবো? না না, আছে আমার কাছে। এনজয়। সেম টু ইউ ভাইয়া। সেলফোন রেখে পুনরায় নজর সাবিহার দিকে রাখল। অশান্ত লাগছে মেয়েটাকে, ঘুমিয়ে শান্তি পাচ্ছে না, দোনোমনো করছে ঘুমের ঘোরে। অয়ন হাত বাড়িয়ে সাবিহার মাথাটা এগিয়ে আনলো, ঠিক নিচের পায়ে রানের উপর রাখলো মাথা। পেছন সিটে রাখা কোট এনে সাবিহার শরীরে মেলে দিল। এসির টেম্পারেচার খানিক কমিয়ে দিল। ধীরে সুস্থে গাড়ি স্টার্ট করলো। টান মেরে চলল মাদারীপুরের উদ্দেশ্যে। এমন সুযোগ বারবার আসবে না। সে সৎ ব্যবহার করবে এই সুযোগের। অবশ্যই শান্ত, ভীষণ শান্ত পরিবেশ। কোনো প্রকার শব্দ নেই কোথাও। সাবিহার চোখ পিটপিট করছে। উঠবে উঠবে ভাব। ঘণ্টাখানেক ঘুমিয়েছে আরাম করে। শরীর মুচড়ে উঠতেই অয়ন বাহাত বাড়িয়ে ধরে ফেলল। সাবিহা মুহূর্তেই লাফিয়ে উঠে গেল। হন্তদন্ত ভঙ্গিতে অয়নের দিকে তাকালো। কখন ঘুমিয়েছে আর কখনই বা অয়নের গায়ে পৌঁছিয়েছে।
বিভ্রান্ত হয়ে গুটিসুটি মেরে বসল। আর চোখে অয়নকে বারবার দেখে নিল। ভীষণ ক্লান্ত দেখাচ্ছে ছেলেটাকে। চোখ মুখ ছোট হয়ে আছে ঘুমের অভাবে। নিরামিষ ভঙ্গিতে গাড়ি চালাচ্ছে। সাবিহার মায়া হলো, বুকটা আনচান করতে লাগলো। ধীর গলায় বলল, একটু ঘুমিয়ে নিবে? মাসখানেকের ঘুম জড়ো হয়েছে, একটুখানি ঘুমে কিছু হবে না, অনেক ঘুমোতে হবে। সাবিহা চুপ মেরে গেল। অয়ন আর চোখে তাকিয়ে পুনরায় বলল, তোমাকে দেখেছি, ছুঁয়েছি, এখন ভালো ঘুম হবে, তবে ঘুমের জায়গা নেই, অদ্ভুত। সাবিহা কথা ঘুরিয়ে বলল। কোথায় যাচ্ছি? অয়ন জবাব দিল না, তবে এবার গাড়ি টেনে চলেছে বিচলিত হয়ে। চারপাশে তাকাচ্ছে বারংবার, যেন ভালো জায়গা খুঁজছে। একটি শুনশান কোলাহলবিহীন বাড়ির সামনে থামলো গাড়ি। বাড়িটি 5 তলা, বেশ দূরে। আশেপাশে আর বাড়ি নেই, তাদের চারপাশে গাছপালা আর গাছ। অয়ন বেরোলো। অপর পাশে এসে সাবিহাকে বের করলো টেনে। পেছনের দরজা খুলে সাবিহাকে বসিয়ে উল্টো ঘুরে সেও গিয়ে বসলো। ভেতর দিয়ে সম্পূর্ণ গাড়ি লক করে ফেললো। হাত পা মেলে মাথাটা সাবিহার কোলে রেখে শুয়ে পড়ল। মুহূর্তেই চোখ বুজে ঘুমিয়ে গেল। সাবিহা স্তব্ধ, কিং কর্তব্য বিমূঢ়। চমকে বসে রইল। চোখজোড়া এখনও লোক ফেরাতে সক্ষম হয়নি। লঞ্চ থেকে সকালে নামতে ব্যস্ত। কেউ বা নিজেদের লাগেজ হাতে দাঁড়িয়ে কথাবার্তায় মশগুল। মধ্য দিয়ে মাহিন অরুর সেলফোন হাতে দাঁড়িয়ে। সেলফোন খানা লাগাতার বেজে উঠছে। সেকেন্ডের জন্য অফ হয়ে আবারও বেজে উঠছে। এমন ভোর সকালে কার এত তাড়া? পৃথিবী এখনো অন্ধকার, সূর্য ওঠেনি, অথচ কলকারী ব্যক্তি বড্ড তাড়াহুড়োয় যেন। অরুকে ডেকে ফোন দিবে তারও উপায় নেই। সে এখনো ছাদে রুস্তমের সাথে কাজ করছে, একটু পর নামবে। অন্যদিকে তন্ময় অরুকে নিয়ে নেমে গিয়েছে। সেলফোন ভুলবশত ফেলে গিয়েছে, যেটা আপাতত তার হাতে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা ভেসে উঠছে, ফার্মের মুরগি। নামের কারণে মাহিনের অ্যাটেনশন বৃদ্ধি পেল। কল রিসিভ করতে ইচ্ছে হলো, তবে পারমিশনবিহীন অন্যের কল রিসিভ করা মোটেও সভ্যতার কাতারে পড়ে না, তাই ধরছে না। সেলফোন পকেটে ঢোকাবে সেই মুহূর্তে আবারও কল। উপায় না পেয়ে পাশ কেটে একটু দূরে গেল। কলটা রিসিভ করলো। ধমকের সুরে কিছু বলবে পূর্বেই ওপাশ হতে একটি উচকে মেয়েলি কণ্ঠেশ্বরে পকপক করে উঠল। এত কিসের ব্যস্ততা? সকাল হবে প্রায়, রাতের অ্যাক্টিভিটিস তো শেষ মনে হয়। শোন, এখন তাড়াতাড়ি সবকিছু ডিটেলসে খুলে বল। কি কি করলি? কিছু মিস দিবি না। আমি সারা রাত ঘুমাতে পারিনি তাদের কাহিনী শুনবো বলে। তাড়াতাড়ি বল। তন্ময় ভাই তো মনে হয়। মাহিন হকচকিয়ে গেল। আনমনে খুখুর শব্দে কেশে উঠল। তালুতে পানি উঠে গেছে যেন। চোখ বড় বড়। এমন অসভ্য কথাবার্তা মেয়েদের মুখ থেকে শুনতে সে অভ্যস্ত নয় মোটেও। মোটামুটি তার মুখটাও হা হয়ে গিয়েছে। ওদিকে মার্জির বকবকানি থেমে গেল। গলার স্বর চওড়া করে বলল, কে? মাহিন? ওই মিয়া, কল ধরে কথা বলেন না কেন? অসভ্যের মতো শুনে যাচ্ছিলেন। ভদ্রতা বলতে কিছুই নাই নাকি? চমকিত মাহিন কিছু বলবার ভাষা খুঁজে পেল না। কথা বলার সময় দিল কই। অসভ্য মেয়েটা তো বকবক করেই গেল। তাকে আরও চমকে মার্জি বলল, এই যে মিয়া, অরুকে ফোন দেন তাড়াতাড়ি, খুব দরকার। কই ও? আপনি কি হন? ফোন আপনার কাছে কেন? মাহিন মেয়ে মানুষ দেখেছে অনেক, তবে এমন সাজালো মেয়ে মানুষ দেখেনি, তাও এতটা নির্লজ্জ। কণ্ঠ শুনে তো পুচকে মনে হলো। এমন চটাং চটাং কথাবার্তা শিখেছে কোথা থেকে এই মেয়ে? মাহিন ভাষা হারিয়ে বিনা বাক্যে ফোন কানে ধরে রাখলো। ওপাশে মার্জি চেঁচিয়ে চলেছে, বোবা নাকি? মাহিন, এরপর কি আর কোনো কথা নেই আপনার ডিকশনারিতে? পড়েন কি সেই কোন কলেজ নাকি ভার্সিটি, ভদ্রতা জানেন না? প্রশ্ন করলে উত্তর দিতে হয়, এভাবে অন্যের ফোন ধরে চুপ থাকতে নেই। শুনুন। নাম কি? মাহিন আনমনে প্রশ্ন করলো। তেলে বেগুনে চলে উঠল মার্জি। নাম কি মানে? দেখেন না স্ক্রিনে? অশিক্ষিত নাকি? ফার্মের মুরগি। মার্জি চুপসে গেল যেন। সে ফট করে কল কেটে দিল। এপাশে মাহিন সবে ঘোর হতে বেরিয়েছে। নরম কণ্ঠে তেতো কথা শোনার সমাপ্তি ঘটায়। স্ক্রিনে তাকিয়ে রইল কিছুক্ষণ। বিড়বিড় করলে, মেয়ে নাকি আগুন এটা?
বিড়বিড় করল। নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যাঞ্চল ঢাকা বিভাগের একটি জেলা। রাজধানী ঢাকার নিকটবর্তী একটি শহর এবং সদর দপ্তর। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এই জেলার অন্তর্গত। এই শহর জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের 43টি বৃহত্তম শহরের মধ্যে এটি 13তম। শহরটি শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। এভাবেও নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবেও পরিচিত। এছাড়াও এটি পাট বাণিজ্য ও প্রক্রিয়াকরণ কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটি কেন্দ্র। অনেক পাটকলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ডান্ডি নামে ডাকা হয়। 683.14 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটি ঢাকা বিভাগের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানাও রয়েছে। নামার সময়টাই ভালোভাবে নজর বোলালে বোঝার উপায় আছে। সঙ্গে আশেপাশে দেখা মিলে নতুন প্রকৃতির। ভ্রমণের উদ্দেশ্যে অনেক মিলেমিশে এসেছে ঠিক, তবে এখন বিদায়ের পালা। দল নিয়ে এক একজন এক এক হোটেলে উঠল, কেউ বা রিসোর্টে। নিজেদের মতো ঘুরে ফিরে ঠিক সময় ফিরে আসবে এমনটাই বলা আছে। অন্যদিকে তন্ময়দের হোটেল বা রিসোর্ট নিতে হবে না। মাহিনের নানার বাংলো আছে স্টে, সেটাই ফাঁকা পড়ে রয়েছে। বন্ধু বান্ধব মিলে তারা সেখানেই থাকবে বলে আলোচনা করা আছে। গাড়ি এসেছে 5টা, মিলেমিশে এগুলোর মধ্যে চড়বে। কেউ বা এখনই নারায়ণগঞ্জ ঘুরতে বাইক ভাড়া করে ফেলেছে, ঘুরে ঘুরে যাবে। তন্ময় লাগেজ হাতে দাঁড়িয়ে, গরমে অতিষ্ঠ হয়ে আছে সে। ঘেমে নিয়ে একাকার, শার্ট পেছন দিয়ে ভিজে উঠেছে। পাশে অরু দাঁড়িয়ে, সেও হাঁসফাঁস করছে গরমে। এখানে উপস্থিত সকলেই ক্লান্ত এবং গরমে অতিষ্ঠ। আজ ভ্যাপসা গরম খুব বেশি। তাদের সামনে গাড়ি, বড় গাড়ি। 7-8 জন নির্দ্বিধায় এঁটে যাবে। মাহিন এবং রুস্তম আসলেই উঠে পড়বে গাড়িতে। রিহান কপালের ঘাম মুছে বলল, আরু ভেতরে বসো, সুহানির সাথে। যেই গরম। তন্ময় মাথা দোলালো, লাগেজ পেছনে রেখে ফিরে আসলো। অরুকে ভেতরে বসিয়ে দিল। সুহানি ততক্ষণে অন্য পাশ হয়ে উঠে বসেছে। বাইরে তন্ময়, ইব্রাহিম, রিহান এবং সৈয়দ দাঁড়িয়ে রইল। মাহিন এবং রুস্তম এলেই গাড়ি স্টার্ট করা হবে। দুটো গাড়ি অলরেডি বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেখা গেল দুজনকে। কাছাকাছি আসতেই গাড়িতে উঠে বসলো সকলে। ড্রাইভিংয়ে রুস্তম বসেছে, পাশে সৈয়দ। পেছনের গাড়িতে অরু আর সুহানি। মিডিল সারিতে তন্ময়, মাহিন, ইব্রাহিম এবং রিহান। গাড়ির এসি বন্ধ করে দেওয়া হলো। চারপাশের কাচ খুলে দিল। গাড়ি চলতে শুরু করেছে। মুহূর্তেই ঠান্ডা বাতাস ছুঁয়ে ঝিম লাগিয়ে দিল এক একজনের শরীর। অরু পিপাসিত দৃষ্টিতে বাইরে তাকিয়ে। অন্ধকার কাটিয়ে পৃথিবীর বুকে সূর্য উঠবে যে কোনো সময়। সূর্যাস্ত দেখার বড্ড শখ অরুর। আজ দেখতে পাবে স্পষ্টভাবে। কোনো এক নদীর সামনে গাড়ি থামালে মন্দ হয় না। এদিকে প্রকৃতিতে বাতাসের তীব্র হুঙ্কার তুলছে। চোখ বন্ধ করে ফেলল অরু। প্রাণবন্ত প্রকৃতির ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ল। পুনরায় চোখ মেলে তাকাতেই দেখল গাছপালা আর নদী। মাহিন হুট করে ডাকলো। অরু ঘুরে তাকালো। জি ভাইয়া। মাহিন সেলফোন এগিয়ে দিল। উদ্বিগ্ন তার দৃষ্টি। ঠোঁটে ঠোঁট চেপে আছে, কিছু একটা বলতে চাইছে। ভেবে চিনতে শুধালো। ফার্মের মুরগিকে কল এসেছিল। অরু হাসলো। মার্জি আমার ফ্রেন্ড। ও কোথায় থাকে? পাশাপাশি আমাদের লাইনের মাথার বাড়িটা ওদের। খুব কথা বলে তাই না? মানে পক পক করে সারাদিন। অরু মেয়ে চাওয়া গলায় বলল, হ্যাঁ ওই একটু আর কি। একই নৌকার মাঝে। অরু ভাষাহীন দৃষ্টিতে তন্ময়ের দিকে তাকালো। তন্ময়ও তাকিয়ে। হাসি হাসি মুখশ্রী, নরম দৃষ্টি, একদম আদুরে। অরুর বক্ষস্থলে ঠান্ডা স্রোত বয়ে গেল। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে তন্ময়ের কোলে চড়তে, শব্দ করে দুগালের গালে চুমু বসাতে, গালে গাল ঘষতে, কিন্তু তা অসম্ভব। লাজুক অরুর জন্য অসম্ভব। উদ্বিগ্ন মন নিয়ে সে প্রকৃতিতে ধ্যানমগ্ন হলো পুনরায়। সাদা রঙের ডিজাইনিং বাংলো, 6 একর জমিতে গড়া। চারপাশ হতে লম্বা দেওয়াল টানা। দারোয়ান দাঁড়িয়ে। দরজা খুলে দেওয়া হয়েছে। গাড়িগুলো একের করে ঢুকছে। দুপাশে বাগান গিয়েছে, মাঝে চওড়া রাস্তা। বাড়ির সামনে গাড়ি পার্ক করার ব্যবস্থা রয়েছে। সেখানেই পার্ক করেছে গাড়িয়ারা।
ভেতর হতে বেরিয়ে এসেছে করিম চাচা, কেয়ারটেকার তিনি, সঙ্গে দুটো কাজের লোক এনেছেন লাগেজ ভেতরে নিবেন বলে। মাহিন একটা লাগেজ স্পেসিফিকলি দেখিয়ে স্পষ্ট স্বরে বলল, চাচা, এই লাগেজ দোতলার কর্নারের রুমে দিতে বলবেন। তন্ময় কপাল কুঁচকে বসলো। লাগেজটা তার, এটা স্পেসিফিকলি দেখানোর মানে কি? অন্যদিকে রিহান হো হো শব্দে হেসে উঠল, যেন সে অনেক কিছুই জানে, যেটা বলবে না। ব্যস্ত পায়ে ভেতরে যেতে নিয়ে বলল, আমি একটু ঘুমিয়ে নেই, বিকেলে বেরোতে হবে তো। জান, তুমি আসো তাড়াতাড়ি। সুহানিও মিটিমিটি হাসছে। আলগোছে সেও রিহানের পিছু পিছু চলে গেল। রুস্তমও আর দাঁড়িয়ে নেই। মুহূর্তেই সবাই এক এক করে কেটে পড়েছে। শুধু মাহিন দাঁড়িয়ে ভুবন মোহিনীর চেহারা নিয়ে। তন্ময় সন্দেহজনক প্রশ্ন করল, কি ঝামেলা বাগিয়েছিস? এই চিনলি বন্ধুরে? দেখলে আর এভাবে বন্ধুত্ব টেকসই হয় না। পেপারস রেডি করে গিয়ে এখানে বন্ধুত্বের ইতি টানবো, মানে আমাদের ডিভোর্স। অশ্রুসিক্ত নয়ন দেখিয়ে সামনে অগ্রসর হলো মাহিন। পেছনে রেখে গেল বোকা অরু এবং অথিষ্ঠ তন্ময়কে। দুপাশে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়িয়ে তন্ময় অরুকে নিয়ে এগোলো। দেখানো রুমের সামনে এসে দাঁড়িয়েছে। পাশের কক্ষটি রিহান আর সুহানির। তারা দুজন ইতিমধ্যেই ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। সেদিকে ধ্যান নেই অরুর। সে অবাক দৃষ্টিতে তাদের রুমের দরজার পানে তাকিয়ে। সাইনবোর্ড লাগানো সেখানে, বড়সড় অক্ষরে লেখা, নিউলি ম্যারিড কাপল, ডু নট ডিস্টার্ব। অরুর বুক অজানা আশঙ্কায় ধুক করে উঠল। মুচড়ে উঠল ভেতরটা। ছোট পা ফেলে অরুও পেছন পেছন ঢুকলো। ঢুকে তৎক্ষণাৎ মুখে দুহাত চেপে ধরল। সম্পূর্ণ রুম ফুলের বাগানে রূপান্তরিত হয়েছে। বাসর রাতের ঘর সাজানো যাকে বলে। অরুর হাত পা রীতিমতো কাঁপছে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে হৃদয়। তন্ময়ও বিভ্রান্ত হয়ে পড়েছে যেন। অগোছালো পায়ে বেরিয়ে পড়ল শব্দ করে। মাহিন বলে চেঁচালো। মাহিন ততক্ষণে নিজের রুম লক করে ওয়াশরুমে ঢুকেছে। শুধু সে নয়, সবগুলো রুম লকড। কাউকে ধরতে না পেরে তন্ময় ফিরে আসলো। ওরও তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে না তো কি করবে? বসবার জায়গা কই? যেখানে তাকাচ্ছে সেখানেই ফুল, হরেক রকম ফুল। বাগানের সব ফুল এই কক্ষে নিশ্চিত। চোখমুখ চলছে, নিশ্চয়ই লালচে হয়ে গিয়েছে। তন্ময় গলার স্বর শক্ত করার সামান্য চেষ্টার উদ্দেশ্যে বলল, পরে কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নেব, আপাতত ফ্রেশ হয়ে রেস্ট নে। আচ্ছা। তন্ময় ঠাই দাঁড়িয়ে, নজর বিছানায় সীমাবদ্ধ। সে সময় নিয়ে পুনরায় বলল, এসব এসব কি তোর খারাপ লাগছে? ছিঁড়ে ফেলবো? ওর চোখ তুলে তাকালো। তার লাজুক দৃষ্টি থমকে গিয়েছে। তন্ময়ের দৃষ্টি দৃঢ়, যেমন সে হ্যাঁ বললেই সব কিছু ছিঁড়ে ফেলবে। দুজনের দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। ওরও থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। লজ্জা দ্বিধা উচার করে আষ্টে পৃষ্ঠে উড়িয়ে ধরেছে তাকে। খুব কষ্টে আটকে যাওয়া গলায় জবাব দিল, না, আমার খারাপ লাগছে না, ছিড়বেন না। পরপর ওর কম্পিত পায়ের ধাপ ফেলে লাগেজ খুলল। কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ছুটল। এই বিছানায় সে কিভাবে ঘুমাবে? ওর যে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখনই। তা কি উপলব্ধি করতে পারছে লোকটা? নিস্তব্ধতা, আবদ্ধতায় ঘেরা চারপাশে। কক্ষ জুড়ে শুধু অরুর ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। তন্ময় হতে লজ্জিত মুখশ্রী আড়াল করতে বেশ সময় নিয়ে বেরিয়েছে ওয়াশরুম থেকে অরু। বিচলিত চোখে চারিপাশে নজর বুলিয়েছে। যাকে দেখার প্রত্যাশা নিয়ে বেরিয়েছে সে নেই। তন্ময় নেই, আনাচে কানাচে কোথাও নেই। ওরও স্বস্তির শ্বাস ফেলবে নাকি দীর্ঘ নিঃশ্বাস? তন্ময়কে ভীষণ ক্লান্ত দেখিয়েছে। এতটা জার্নি করে এসেছে, এখন একটু রেস্ট নিবে না? ইতস্তত মনে বিছানার সামনে এসে দাঁড়ালো ওরু। তখন লজ্জায় পঞ্চমুখ হয়ে বিছানাখানা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেনি। এখন যখন দেখছে, বুঝতে পারছে, তখন তন্ময়ের ধ্যান মেরে তাকিয়ে থাকার কারণ। তুলতুলে লাল বিছানায় হরেক রকম ফুল। ফুলের পাপড়ির সাহায্যে বিছানার মধ্যস্থানে লাভ বানানো হয়েছে। লাভের ভেতরে তাদের দুজনের নাম লেখা, তন্ময় অ্যান্ড অরু। প্রশান্তিতে অরুর ভেতরটা জুড়িয়ে গেল। এত সুন্দর বিছানায় কিভাবে শোবে? তার তো বসতেও দ্বিধা বোধ হচ্ছে। নষ্ট হয়ে যাবে না? কতটাই না পরিশ্রম করেছে।
কিছুক্ষণ ভেবে অরু ব্যাগ থেকে সেলফোন বের করলো, ক্যামেরা অন করে বিছানায় একটা ছবি তুললো, আর একটু জুম করে তাদের নামের অংশটুকুর ছবি তুলে নিল। তোলার ছবিখানা দেখতেই ঠোঁটের হাসি দীর্ঘ হলো। আধা ঘন্টা তো হয়েছে প্রায়, তন্ময় এখনো ফিরছে না। সে কি ফিরবে না? এই কক্ষে ঘুমোবে না? ওরও চিন্তায় মশগুল থাকতে পারছে না। চোখ স্বেচ্ছায় বুঝে আসছে, প্রচণ্ড ঘুম ধরছে। এমন সময় হাতের সেলফোন বেজে উঠল। মার্চির কল। ওরও কল রিসিভ করলো। মার্চি কল না দিলে ঘুম থেকে উঠে সেই কল ব্যাক করত। মার্চির গলা থমথমে শোনালো। অসভ্য পুরুষ মানুষ দিয়ে আমাকে কথা শোনানো হচ্ছে। সব বুঝি। কে ছিল ওই হতবুদ্ধি লোকটা? আমাকে বলে কি না ফার্মের মুরগি। ও, তোর সাথে বোঝাপড়া আগে করে নিয়ে অরুর বাচ্চা। আমার নাম কি লিখে সেভ করছস? ভালোই ভালোই বলে দে। ওরও খিলখিলিয়ে হেসে উঠল। প্রাণোচ্ছল দীর্ঘ শব্দের হাসি। সুগন্ধি ভর্তি কক্ষ জুড়ে হাসির বিচরণ বয়ে বলল। মার্জি, তুই আমার নাম কি দিয়ে সেভ করছিস? হ্যাঁ, ভেবেছিস আমি জানি না? আমি সব জানি। মধুওয়ালা তন্ময় ভাইয়ের মধুলোভী মৌমাছি দিয়ে সেভ করেছিস, আমি দেখেছি। আবার আমার তন্ময় ভাইয়ের নাম্বার সেভ করেছিস কিভাবে? মধুলোভী মৌমাছির মধুওয়ালা তন্ময় ভাই। সে মোটেও মধুলোভী মৌমাছির মধুওয়ালা তন্ময় ভাই না, সে আরুর তন্ময় ভাই। আমাদের নাম ভালোভাবে লিখ। তন্ময়ের থমথমে চেহারার পরিবর্তন দেখালো। মাত্রই দরজার সামনে এসে দাঁড়ানো সে বেকুব বনে গেল। মুখশ্রীর রং বদলাতে দেখা যাচ্ছে। থমকে গিয়েছে পা জোড়াও। দৃষ্টি অরুর পিঠের উপর নিবদ্ধ। মূলত তারা অরুর প্রাণোচ্ছল দীর্ঘ হাসির শব্দ শুনতে শুনতে এসেছে। তন্ময়ের পেছনে দাঁড়ানো মাহিন মুখ টিপে হাসছে। ব্যঙ্গ করে ফিসফিস করে তন্ময়ের কানের সামনে বলল। মধুওয়ালা তন্ময় ভাইয়া, লোভী মৌমাছির মধু ফিরিয়ে দিন। সেগুলো নিয়ে আর কত ঘুরবেন বলুন? তন্ময়ের গাম্ভীর্যের মুখশ্রী দেখে মাহিনের শব্দ করে হাসতে ইচ্ছে করছে, তবে সে একটু টু শব্দ পর্যন্ত করল না। আগ্রহী চোখে কান পেতে রাখল। সে কথোপকথন আরও শুনতে চায়। মাহিনকে অসহায়ত্ব করে অরু হুট করে ঘুরে তাকালো, বড় বড় চোখ করে ফেলল। কল আলকোছে কেটে দিল। হতভম্ব অরুর পানে তাকিয়ে মাহিন এবার উচ্চস্বরে হেসে উঠল। ঘর কাঁপানো হাসি। হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। গম্ভীর তন্ময়ের মুখশ্রীর সাথে মধুওয়ালা তন্ময়কে মেলাতে গিয়ে আর এক দফা হাসল। হাসতে হাসতে সে দিশেহারা এক প্রকার। চোখের কোণের জল মুছে উঠে দাঁড়ালো। নিজেকে যথাসম্ভব ঠিক করে বলল। টাকা দে মধুওয়ালা, তাড়াতাড়ি যাই, অনেক কিছু কিনতে হবে। তন্ময় থমথমে চেহারায় লাগেজ খুলল। মানিব্যাগ বের করে 5,000 টাকার নোট এগিয়ে দিল মাহিনকে রফা দফা করতে। এভাবে তাদের কারো কাছে ক্যাশ নেই। তন্ময়ও ক্যাশ রাখে না সচরাচর। আজ অরুর জন্য রাখা মূলত। রাস্তাঘাটে এটা সেটা দেখে চেয়ে বসলে এই ভেবে আগেই বের করে রেখেছে কিছু খুচরো। মাহিন টাকা পেয়ে আর এক চট এসে তবেই বিদেয়ী হয়েছে। মাহিন টাকা পেয়ে আর এক চোট হেসে তবেই বিদেয়ী হয়েছে। এদিকে অরু আতঙ্কের শেষ প্রান্তে। তন্ময় কখন এসেছে জানে না, কতটুকু শুনেছে বুঝতে পারছে না। লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে বড্ড নাজেহাল অবস্থা তার। গম্ভীর থমথমে চেহারার তন্ময় অরুকে দেখছে। অরুকে অবাকের চূড়ান্তে পৌঁছে দিয়ে সে হুট করেই হেসে ফেলল। ডান হাতে কপাল চোখ ঢেকে হাসছে। অতিষ্ঠ ভঙ্গিতে হাসা যাকে বলে, আবার ফকফকে সাদা দাঁতের প্রাণবন্ত হাসিও বলা যায়। ওরও ভ্রম করছে না তো, এত সুন্দর হাসির মালিক তার তন্ময় ভাই। ওরও অনিমেষ ভঙ্গিতে দেখছে, ভুলবশত পলক ফেলছে না। তন্ময় দীর্ঘ হাসি ছোট করল। ঠোঁটে মুচকি হাসি লেপটে সে অরুর দিকে অগ্রসর হচ্ছে। ধীর স্বরে শুধালো। মার্জি ছিল? ওরও পিটপিট চোখে তাকিয়ে ঠোঁট ভিজিয়ে ছোট্ট গলায় জবাব দিল। কি বলছিল? ওই কিছু না। তন্ময় কাছাকাছি এসে দাঁড়িয়েছে, গলার স্বরে ফাজলামোর ইঙ্গিত। আমাকে মধুওয়ালা বলেছে? কেন? মধু তো চুরি করিনি এখনো। তাহলে? ওরও বাক্যের মানে বুঝল না, নিজের মতো বলে দিল। হ্যাঁ, মার্জি মজা করছিল, আমিও একটু। তুইও একটু মজা করেছিলি? হুম। মজা করা শেষ?
না, হ্যাঁ। খিদে পেয়েছে? অরুর পেট মুচড়ে উঠল। তার টুকরো খিদে পেয়েছে। পেটে কিছু দিয়ে ঘুমালে ঘুম আরামময় হতো, তাই ভেবে চিন্তে মাথা দুলিয়ে বলল, একটু। নিয়ে আসছি, বস। অরুর সঙ্গে যেতে ইচ্ছে করলো, কিন্তু লজ্জায় সঙ্গে যাবার আবদার ধরল না। একটু আগে মাহিন কী সব শুনে গেল, তার উপর এমন বাসর ঘর সাজানোরও উদ্ভট বিষয়টি। সব মিলিয়ে সে বেশ লজ্জিত। খাবার আসতে সময় নেয়নি, মিনিট পাঁচেকের মধ্যে এসেছে। তবে তন্ময় আনেনি, খাবার এনেছে করিম চাচা। প্লেট সাজানো খাবার টি টেবিলে রাখলো। উদ্বিগ্ন কণ্ঠে বৃদ্ধ বলল, মামনি তোমাকে খেয়ে শুয়ে পড়তে বলেছে তন্ময় বাবা। আজকের জন্য কোথাও বেরোতে হবে না, বারবিকিউ পার্টি হবে বাগানে রাত্রের দিকে। ও আচ্ছা, সে খেয়েছে? তা তো বলতে পারছি না মামনি, আমি গিয়ে খেতে বলবো, কেমন? ধন্যবাদ। গাড়ির জানালায় ছোট ছোট টোকার খটখটে শব্দ। সাবিহা ঘাবড়ে গেল। অয়নের ছোট চুলে ঘন্টার পর ঘন্টা যাবৎ চলতে থাকা হাতটি থমকে গেল। চোখজোড়া বড় আকার ধারণ করলো। পাশে তাকালো। একজন মধ্যবয়সী ভদ্র মহিলা মুখ নাড়িয়ে কিছু বলছে, শুনতে পেল না সাবিহা। বাহির থেকে নিশ্চয়ই কিছু দেখতে পাওয়া যায় না। এখন সে কি করবে বোধগম্য হচ্ছে না সাবিহার। অয়ন তখনও নিশ্চিন্তে গভীর ঘুমে আচ্ছন্ন। সাবিহা দিশেহারা হয়ে এক প্রকার ডাকতে বাধ্য হলো। অয়ন, অয়নের চোখ জোড়া নড়ে চড়ে উঠছে। গুঙিয়ে পাশ ফিরে মুখটা সাবিহার পেটের ভিতর গুজে দিল। আচমকা আক্রমণে হতভম্ব বা ক্রুদ্ধ সাবিহা দৃশ্যমান রূপে কেঁপে উঠল। শক্তপোক্ত হয়ে এলো শরীর। ঢোক গিলে ডাকার তাগিদা বাড়ালো। এই অয়ন, অয়ন। ক্রমশ অয়নের মুখখানা পেটের গহ্বরে হারিয়ে যেতে ধরেছে। শিরা উপশিরায় রক্ত চলাচলের তীব্র বেগ। হাত বাড়িয়ে অয়নের মুখে ধরে রাখল। অন্যদিকে কাছের খটখট শব্দ এবার জোরে শোনা যাচ্ছে। অয়ন চোখজোড়া খুলল। নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। উঠে বসল। ঘুম পর্যাপ্ত হয়নি। চোখ মুখ ফুলে চোখজোড়া লালচে। কপাল হাতে চুলগুলো তুলে বলল, বসো, বেরিও না, কথা বলে আসি। সাবিহা চিন্তিত মুখে মাথা দোলালো। অয়ন বেরিয়েছে। গাম্ভীর্যের চূড়ান্তে তার হাবভাব। কাঁচা ঘুম ভাঙলে মাথাটাই গরম থাকে। বেরোতেই সামনাসামনি হলো মধ্যবয়সী মহিলার। এখন তার পাশে স্বল্প বয়সের কুমারী মেয়ে, ফটফট চোখে তাকিয়ে অয়নকে সমান তালে দেখে চলেছে। অন্যদিকে ভদ্র মহিলা অয়নকে ভালোভাবে দেখে নিল। ঘুমাচ্ছিল মনে হয়, দেখতেও সভ্যটভ্য। মহিলার মুখশ্রী নরম হলো, চওড়া গলায় শুধালেন, কে তুমি বাবা? এখানে কি করতেছ? অয়ন ভদ্রতা সূচক হাসার চেষ্টা করতে পারল না। প্রচণ্ড মেজাজ গরম তার। ঘুমে মাথাটা জ্বলছে। গম্ভীর মুখে জবাব দিল, ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নিচ্ছিলাম, এখনই বেরোবো। সাথে কেডা? মাথাটা বাড়িয়ে গাড়িতে নজর দিল ভদ্র মহিলা। চোরা চাহনিতে দেখছে বারংবার। অয়ন বিরক্ত হলো। ওয়াইফ। পাশের যুবতী মেয়েটি বুঝিয়ে বলল, মা, স্ত্রী বলেছে, সাথে স্ত্রী আছে। ভদ্র মহিলার মুখশ্রী এবার খুব নরম হয়ে গেল। ম্লান হাসলেন, ওহো, আমি হেলেনা। বাড়ির সামনে গাড়ি দেখিয়া একটু চিন্তায় পড়লাম। বাবা, মাতাল কতগুলা নিরিবিলি জায়গা পাইয়া চলে আসে, উঠভুট সব কাণ্ড কারখানা করে যায়। সেইবার তো গ্যাংরেপ কেস হইয়া গেল। তাই বাবা এত সতর্কতা। থাকো কই, শহর থেকে আইলা মনে হচ্ছে। জি, হানিমুনে যাচ্ছি। খুব স্বাভাবিকভাবে একের পর এক মিথ্যে নির্দ্বিধায় বলে যাচ্ছে অয়ন। না নড়ছে ঠোঁট আর না নড়ছে চোখ। খুব সাবলীল ভঙ্গিমা। হেলেনা বেগম উদ্বিগ্ন হলেন, এত সুন্দর পোলা বউ তাহলে কতটাই না সুন্দর হইব। বেড়ে তো বলো না বাবা, একটু দেখি। এত কৌতূহল কেন? ভদ্রসভ্য অয়ন ভদ্রমহিলার মুখের উপর দ্বিমত করতে পারছে না, আর না পারছে গাড়িতে ঢুকে টান মেরে চলে যেতে। মনে অতিষ্ঠ হয়ে দরজা খুলল। মাথাটা ঢুকিয়ে পড়ল, বেরোবে?
সাবিহা মাথা দোলালো। সে দরজা খুলে বেরোলো অপর পাশ হতে। কামিজ পরিহিত ফর্সা স্লিম ফিগারের সুন্দরী মেয়ে, দেখতেই সুশীল ভদ্র উচ্চবিত্ত পরিবারের মেয়ে মনে হচ্ছে। সাবিহা সালাম জানালো, সামান্য হাসার চেষ্টা। হেলেনা এমন সাংস্কৃতিক ভদ্র মেয়ে মানুষ দেখে গলে রসমালাই বনে গেলেন, চাতক পাখির মতো ছুটে গেলেন। মাশাল্লাহ, কি সুন্দর মাইয়া, দুজনকে পই পই মিলিয়ে বানিয়েছে আল্লাহ তালা। প্রশংসা শুনে অয়নের গম্ভীর মুখের পরিবর্তন ঘটল। গাম্ভীর্য অনেকাংশে কমে এলো। ঘুম কিছুটা ছুটে গেল। নরম চোখে নিজের সাবিহার দিকে তাকালো। প্রশংসা করবে না আবার? তার সাবিহা পরীদের থেকেও সুন্দর। হেলেনা সাবিহার দুহাত ধরে প্রশ্ন করলেন, নতুন বিয়ে না? চোখ মুখে সব পরিষ্কার লেখা, তুমি নতুন বউ। এমন লজ্জায় লাল নীল আমিও হয়েছিলাম, বুঝলা? তোমার আঙ্কেলের দিকে চোখ তুলে তাকাতেই পারতাম না, কি যে লজ্জা লাগতো। আর এখন দেখো, মাজা কাপড় বেঁধে ঝগড়া করি। সাবিহা সন্দেহ দৃষ্টিতে তাকালো অয়নের পানে। নতুন বউ কবে হয়ে গেল সে? নতুন বউ কবে হয়ে গেল সে? ঠোঁট কাঁপছে ভদ্র মহিলাকে ভুল সাবিত করার জন্য। পরে ভাবলো, এভাবে গাড়িতে দুজন একসাথে ছিল, স্বামী স্ত্রী না বললে ভালো দেখাবে না, বরং এই মানুষগুলো কুৎসিত কিছু ভেবে বসবে। তাই আর মুখ খুলল না, সয়ে গেল। হেলেনা হেসে বলতেই থাকলেন, হানিমুনে কই যাইতেছো? আমাদের আশেপাশে ঘোরার সুন্দর জায়গা আছে, শহর থেকে অনেকেই ঘুরে যায়। সাবিহা থমথমে চোখে তাকালো, গলাটা শুকিয়ে কাট কাট। হানিমুন? আর কি সব বলেছে এই পুচকে ছেলেটা। সূর্য ডুবেছে, আধার নেমেছে, বাতাস ছেড়েছে, প্রকৃতি ঠান্ডা এবং উচ্ছ্বসিত। আকাশে চাঁদ নেই, মেঘেদের দলে ঘেরা সম্পূর্ণ আকাশ। বাগানে বিশাল বড় তাঁবু টাঙানো হয়েছে, সঙ্গে তাঁবু সাইজের আমব্রেলা, বেশ কিছু চেয়ার পাতা সেখানে, মধ্যে গোল টেবিল, বাতি লাগানো চারিপাশে। ইটের সাহায্যে আগুন ধরানো হয়েছে, আগুনের উপরে বারবিকিউ রড রাখা। গ্রিল হবে মুরগি, গোস্ত ভাজা হবে, শিক কাবাব হবে, আরও কিছু গোস্তর ভাজা আইটেম, সঙ্গে ভেতরে বাবুর্চির হাতের স্পেশাল আইটেমস তো আছেই। মাহিন ব্যস্ত পায়ে এসে তন্ময়ের পাশে বসলো। কই আরু, ঘুমিয়ে এখনো? তুই ঘুমাতে গেলি না যে? এত সুন্দর বাসর ঘর পেতে দিলাম, ভেবেছিলাম প্রেয়সিনী দিব্যি ঘুমাবি। ইব্রাহিম হতাশ সুরে তাল মেলালো। তন্ময় দাও দাও করে চলচল করতে আগুনের পানে তাকিয়ে, দৃষ্টি নিথর। মাহিন হেসে বলল, কাজ করে দেখি এখানে বসে। দেখছিস না ঘরে যেতে যাচ্ছে না, বাসঘর থেকে ওর মধ্যে কিছু মিছু হচ্ছে দোস্ত। তন্ময়ের থমথমে গলা। মোটেও ঠিক করিসনি। মাহিন চওড়া গলায় হাসল। অনেক কিছু এখনো বাকি, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। তন্ময় চোখ রাঙালো, কাজে দিল না। মনের ভেতরটা সংকোচে মুচড়ে উঠল। কি সব উল্টোপাল্টা সিচুয়েশনে দাঁড়া করাবে, ভাবতেই মাথাটা ধক করে চলছে। নিজেকে নিয়ন্ত্রণে রাখা নেহাতি অসম্ভব হয়ে পড়ছে। তিলে তিলে চলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। মরণ যন্ত্রণা বুঝি একেই বলে। সুহানি এসেছে, শাড়ি পরেছে। শুধু সে নয়, সব মেয়েরাই শাড়ি পরেছে, সেজে গুজে হাজির। বাগানে পার্টি হবে বলে কথা, মিউজিক সিস্টেমও বাজানো হচ্ছে। মাহিন উঠে দাঁড়ালো, সুহানিকে ইশারা করে একটু দূরে আনলো, ধীর স্বরে বলল, দোস্ত আরও মনে হয় ঘুমাচ্ছে, ওরে উঠিয়ে তৈরি করে আন। এমনভাবে তৈরি করা বিয়ে যেন তন্ময় চেয়ার থেকে পড়ে যায়, বুঝলি? শালা আজ ওর বাসর তো হওয়াই সারমু। সুহানি মুখ টিপে হাসলো, ওপর নিচ করে মাথা দোলালো ক্রমাগত। আমার সাদা শাড়ি আছে, তন্ময় সাদা রং পছন্দ না, ওইটাই নিয়ে যাই, তারপর দেখ ওর কি অবস্থা হয়। যা ফুট। উদ্বিগ্ন মনে ছুটে গেল সুহানি। তার সাথে বান্ধবী মেহেরুনও ছুটল। যেতে নিয়ে শুনে নিল পুরো কাহিনী। উত্তেজনায় টান টান অবস্থা তারও। সে পুরোদমে লেগে পড়ল সুহানির সাথে অকাজে।
শব্দ শুনে অরু ছটফটিয়ে উঠে বসেছে। সে সোফায় ঘুমিয়েছিল। এত সুন্দর বিছানা সে নষ্ট করতে পারল না। হুড়মুড়িয়ে ঢুকেছে 2-3 জন শাড়ি পরিহিত মেয়ে, সেজেগুজে চমৎকার রূপে আবদ্ধ। সেখানকার একজনকে চিনেছে, সুহানীকে, বাকি 2জন অচেনা। তারা ঢুকে নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়েছে। হাতের শাড়ি, কসমেটিক্স একত্রে ড্রেসিং টেবিলে রাখছে। সুহানী এগিয়ে আসলো, অরুকে উঠিয়ে ওয়াশরুমে পাঠালো জোরপূর্বক। অরু সময় নিয়ে ফ্রেশ হতে চাইলো, এসব কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। সুযোগ দেওয়া হলো না তাকে। সুহানী করাঘাতে করছে শব্দ করে। বাধ্য হয়ে বেরুলো অরু। সুহানী মজার সুরে বলল, ভয় নেই প্রিটি গার্ল, হুই আর ইউর এল্ডার সিস্টার্স। তোমাকে তৈরি করব। নিচে তো পার্টি হবে, সেখানে তো একটু সেজেগুজে যেতে হয়, তাই না? অরু পুতুলের ন্যায় মাথা দোলালো। সুহানী নরম চোখে তাকিয়ে আদরের স্বভাবে অরুর গাল টেনে বলল, লক্ষ্মী মেয়ে, চুপচাপ বসো দেখি। অরুকে ঘুরিয়ে ফিরিয়ে পুতুলের ন্যায় সাজানো হচ্ছে। শাড়ি পরাবে মেহেরুন, সে খুব ভালো শাড়ি পরাতে জানে। সমস্যা বেঁধেছে ব্লাউজ নিয়ে। সুহানীরটা অরুর হবে না, ঢোলা হবে বেশ। হুট করে মনে পড়ল তার আকাশি রঙের ক্রপ টপ আছে, এগুলো দিয়ে শাড়ি পরলে আরো সুন্দর দেখায়। সে ছুটে সেটা নিয়ে আসলো। গেঞ্জির কাপড় বেশ ছোট, অরুর পারফেক্ট হবে। ফিটিংসেও কোনো কমতি থাকবে না। ঘড়ির কাঁটা 7টা 21। 1 ঘন্টা নিয়ে তাকে সাজানো হয়েছে। শাড়ি পরতেই সময় গেল বেশি। আপাতত শাড়ি পরিহিত অরু আয়নার সামনে দাঁড়িয়ে চমৎকার চোখ ধাঁধানো নিজেকে দেখে ছটকা খেল। খুঁটিয়ে খুঁটিয়ে সময় নিয়ে দেখল। পিঠে সোজা পড়ে থাকা চুলগুলো দুলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। সুহানী পেছনে দাঁড়িয়ে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে অরু? অরু ফিরে তাকালো, লাজুক হাসি চোখে মুখে। খুব সুন্দর। সাজগোজে আমি এক্সপার্ট, বুঝলে? রিহান আমাকে এর জন্য প্রচণ্ড কথা শোনায়। হ্যাঁ, তো সাজুগুজু করে অন্য কারোর সাথে পালানোর মতলব এঁকেছি নাকি? ছেলেটা হিংসুটে। অরু আগ্রহী স্বরে শুধালো, বিয়ের কত বছর আপনাদের আপু? প্রেমের 7 বছর, বিয়ের 3 বছর। আমাদের পরিচয় স্কুল জীবন থেকে, পাশাপাশি বাড়ি ছিল। স্কুল জীবন থেকে প্রেম? না, ইন্টার থেকে। এর আগে 2জন সাপ বেজির মতো লেগে থাকতাম। তাহলে প্রেম কিভাবে হয় আপু? প্রপোজ কে করে? চলো যেতে যেতে বলি। আচ্ছা। অরু কুচি ধরে হাঁটছে, ব্যাকুল নয়নে তাকিয়ে সুহানীর পানে। প্রেমের গল্প শুনবে। সুহানী সময় নিয়ে বলতে লাগলো, ক্লাস 6 পর্যন্ত মারামারি করে কাটিয়েছি। 7 থেকে বন্ধু হলাম, ক্লোজ ফ্রেন্ডস। আমি ভাই ওকে সর্বদাই বন্ধু ভেবে এসেছি, কখনো কিছু ফিল করিনি। ও নিজেই পরিবর্তন হয়ে গেল ক্লাস 10 থেকে, বুঝলে? আমি জানতাম না ইন্টারে 2জন একই কলেজে। ব্যাচের একটা ছেলে আমাকে প্রপোজ করে, হ্যান্ডসাম ছেলে। আমিও ভাবলাম ট্রাই করে দেখি। ওমা, আমি প্রেম করব শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। রেগে মেগে অস্থির, পারে না আমাকে মেরে তক্তা বানাতে। আমিও রাগলাম। ও কিন্তু নিজে মেয়েদের সঙ্গে দুনিয়ার ঘেঁষাঘেঁষি করেছে, আমার স্বচক্ষে দেখা। ও কত তুলসী পাতা আমিও তো জানি, তাই ইগনোর করতে লাগলাম। মাসখানেক করেছিও, বুঝলে? কিন্তু খারাপ লাগছিল। মনের বন্ধু, সে এমন ভেঙে পড়ল চোখের সামনে, মানতে পারিনি। বন্ধুত্ব বজায় রাখতে যাই। সাহেব প্রপোজ করেন, কোনো মেয়ের সাথে কখনো জড়াবেন না গ্যারান্টি দিল। আমিও কিছুদিন পিছু ঘোরালাম। তখন কিন্তু ওর প্রতি আমি প্রেম উপলব্ধি করে ফেলেছিলাম, তবুও স্বীকার করিনি। আমাকে প্রেমিক হিসাবে পেতে ওকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। হুট করে সুহানী শব্দ করে হাসতে লাগলো। অরু হঠাৎ হাসির কারণ বুঝে পেল না। বোকার মতো চারপাশে তাকালো। তারা বাগানে এসে পড়েছে ইতিমধ্যে। গান বাজছে, আশেপাশে অনেকেই হাঁটাচলা করছে, হাসাহাসি করছে, গান গাইছে, দুলছে। অরু সকলের মধ্যে তন্ময়কে খুঁজে পেল। আমব্রেলার নিচে দাঁড়িয়ে, একটা চেয়ার তার পায়ের নিচে পড়ে, হাতের সেলফোনটা জমিনে। স্তব্ধ শরীরে আর মুগ্ধ নয়ন অনিমেষ ভঙ্গিতে অরুকে দেখছে। অরু কিছুটা বুঝতে পেরে লজ্জা পেল বটে। সুহানীর সঙ্গে বাকিদের তুমুল হাসির শব্দ
ভেসে এলো। মাহির করতালি দিচ্ছে। সাব্বাস দোস্ত, তোর থেকে এটাই আশা করেছি। ছক্কা মেরে দিছোস। তন্ময় পড়েনি, তবে চেয়ার আর সেলফোন তো পড়ছে, এটাই এনাফ। ইব্রাহিম শীষ বাজালো জোরসে। রিহান ইব্রাহিমের উদ্দেশ্যে বলল, আরও মারাত্মক সুন্দর, তাই না? মেয়েটা এত মায়াবী। তন্ময়ের সেলফ কন্ট্রোলের দাঁত দিতে হবে। শাড়ি আর সাদা রং মিলে এক অনাকাঙ্ক্ষিত মায়াবতী। আজ তন্ময় কই যাবে? হেসে ফেলল রিহান। থতমত খাওয়া তন্ময়কে আর একবার দেখে নিল। ইস, দুজনকে একসাথে এতটা মানায় যে রিহানের বুক চলছে। ওরও তন্ময়ের পাশে এসে দাঁড়িয়েছে। শাড়ির কুচি ধরছে একটু পরপর, চুলগুলো সামলে নিচ্ছে। বাতাস ছেড়েছে, আবহাওয়া ঠান্ডা, বৃষ্টি নামবে মনে হয়। তার পাশে তন্ময় কাট কাট হয়ে দাঁড়িয়ে। ওর লাজুক চোখে তাকালো, তবে তন্ময় ভুলেও পাশে ফিরছে না, তাকাচ্ছে না। ওরও খানিক মন খারাপ করলো। এত সুন্দর তৈরি হয়ে আসলো, অথচ তন্ময় তাকাচ্ছেও না ভালোভাবে। কেন? ছামছাম গানে নাচার প্ল্যান করা হলো। সুহানি মেহেরুনার ঝর্ণা নাচবে। সকলে গোল হয়ে বসেছে চেয়ার পেতে। মিউজিকের লাউড বাড়ানো হয়েছে। ওরও তন্ময়ের পাশে বসে, হাতে হাত রেখে আগ্রহী চোখে তাকিয়ে। নাচ শুরু হতেই করতালি। ওরও হাসছে। নাচ গান সে বড্ড উপভোগ করে কিনা। হাততালি, শীষ বাজানো, চেঁচামেচি, সবকিছু একত্রে কানে ভাসছে। উত্তেজিত মানুষদের সঙ্গে ওরও একটু উত্তেজিত। ছোট্ট গলায় সেও গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছে, হাততালি দিচ্ছে। পাশে কাটকাট হয়ে বসে থাকা তন্ময়কে ভুলে গেল প্রায়। হঠাৎ ওরও হাততালি দেওয়া বন্ধ করে দিল। মুখের হাসি উধাও হয়ে গেল। শ্বাস আটকে এলো। ধীরে উপলব্ধি করছে ঠান্ডা হাতের ছোঁয়া, যা শাড়ি ভেদ করে পেট ছুঁয়েছে। চমকে আর চোখে পাশে তাকালো। তন্ময় তাকিয়ে। অরুর বুকের ভেতর তুফান শুরু হলো। তোলপাড় বেসামাল পরিস্থিতি। থরথর করে কেঁপে ওঠা হাত তন্ময় আলগোছে লুকিয়ে মুষ্টিবদ্ধ করেছে নিজের হাতে। শক্ত করে ধরে আছে। মুখটা কাছাকাছি নিয়েছে, ঠিক অরুর কান বরাবর। কানে ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা। অরু ভয়ার্থ দৃষ্টিতে আশেপাশে তাকালো। কেউ এদিকে তাকিয়ে নেই। সবাই নাচ গানে ব্যস্ত। কানে ঘন ঘন শ্বাস প্রশ্বাস উপলব্ধি করা হচ্ছে। তন্ময়ের অসম্ভব গম্ভীর স্বর শোনা গেল। খুব খুশি না? আমাকে আগুনে জ্বলতে দিয়ে তুই দিব্যি আছিস। পেটে চাপ পেয়ে ভয়ার্থ হতভম্ব অরু মুচড়ে উঠল। খামছে ধরেছে কি? অরু ব্যথিত সুরে বলল, কি করেছি? নির্বোধ। থরথর করে কেঁপে উঠল অরু। তন্ময় হাওয়ার বেগে ধরেছে, তেমনি হাওয়ার বেগে ছেড়ে দিয়েছে। কারণ সুহানীদের নাচ শেষ। সকলেই আগের মতো বসেছে নিজেদের চেয়ারে। এতক্ষণের হাস্য উজ্জ্বল অরু মুহূর্তেই অনুভূতির সাগরে ভেসে চুপসে গেল, থমকে গেল। অতি চেষ্টা করেও হাসতে ব্যর্থ হলো। কাঙ্ক্ষিত বৃষ্টি নামছে ফোঁটা ফোঁটা। অরুর হাতের তালুতে এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল। মুগ্ধ নয়নে অরু সেখানে তাকিয়ে। বৃষ্টি আসার খুশিতে সে পুনরায় তন্ময়কে ভুলে গেল। ভুলে গেল তার করা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সুহানি শব্দ করে হাসল। উফ, বৃষ্টিটা আর একটু আগে আসতো, তাহলে ছামছাম গানে বৃষ্টিতে নাচা যেত, তাই না? আর একবার হয়ে যাক তাহলে। অবশ্যই। সুহানি শব্দ করে চেঁচালো। হই হুল্লোড় পড়ে গেল পুনরায়। ঝুম বৃষ্টি নামতে দেখে সকলে আটোসাটো হয়ে আমব্রেলা এবং তাঁবুতে ঢুকে গেল। মূলত এগুলো আজকের ওয়েদার জেনেই ভাড়া করেছে। বৃষ্টি উপভোগ করতে আড্ডা দেওয়া হবে। রাত 10:45। সময় কিভাবে পেরিয়ে গেল বলা দায়। মুষলধারা বৃষ্টি হচ্ছে। সুহানীরা পুনরায় নেমেছে বৃষ্টির মধ্যে। নাচের এক ফাঁকে এক এক করে অনেকে যোগদান করলো। আমব্রেলার মধ্যে রয়ে গেল 3-4 জন মানুষ। তাদের মধ্যে তন্ময়, অরু উপস্থিত। একসময় সুহানি ছুটে এলো অরুকে সঙ্গে নিবে বলে। তন্ময় দ্বিমত করলো।
অরুর পাতলা শাড়ি, এভাবে বৃষ্টিতে ভেজার প্রশ্নই আসে না। তার উপর এই মেয়ের অল্পেতেই ঠান্ডা জ্বর বেঁধে যায়। খাওয়া দাওয়ার পর্বত শুকিয়ে মেয়েদের ভেতরে যাবার নির্দেশ দেওয়া হলো। এবার পুরুষদের পার্টি। তাদের পার্টি বলতে মদ্যপান সহ হাবি চাবি। অরু সুহানির সাথে ভেতরে এসেছে, তার রুমেই বসে, আর সকলের সঙ্গে গল্প মশগুল করতে ব্যস্ত হতে চাইল, কিন্তু পারল না। তন্ময়ের অসভ্য দৃষ্টি, বেপরোয়া ছোঁয়া এখনো মস্তিষ্কে গেঁথে আছে, পীড়া দিচ্ছে, বুকের ধুকপুক বাড়িয়ে দিচ্ছে। এই কি যন্ত্রণা! ঘড়ির কাঁটা 12টায় ছুঁই ছুঁই। অরু কক্ষের দিকে যাচ্ছে মাত্রই, ওই ফুলের বাগান নামক কক্ষে যেতেই বুকের ওঠা নামার গতি বেড়ে যায়। সুগন্ধে মাতোয়ারা হতে বাধ্য হতে হয়। তন্ময় নেই ভেবে সে ব্যস্ত পায়ে ঢুকে পড়ল। ভেতরে খুটখুটে অন্ধকার। ঢুকে সুইচ খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। হুট করে পেছন থেকে দরজা লাগানোর শব্দ শোনা গেল। নিস্তব্ধ কক্ষে অতটুকু শব্দ বজ্রপাতের মতো। ভয়ে লাফিয়ে উঠল অরু। অন্ধকারে কিছুই দেখতে পেল না। প্রশ্ন করবে পূর্বেই বাতি জ্বলে উঠল। সামনে তন্ময় দাঁড়িয়ে, উস্কো খুস্কো চুলগুলো কপাল থেকে উঠিয়ে দিল। গভীর নেশাতুর চোখে তাকিয়ে আছে। সেই দৃষ্টি কম্পন সৃষ্টি করছে যেন। অরুর সর্বাঙ্গ শক্ত হয়ে গেল। হাঁসফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। চোখ তুলে তাকানোর চেষ্টা করলো। তন্ময় একই ভঙ্গিতে দাঁড়িয়ে চোখ বুঝে। মিনিট খানিক চোখ বুঝে দাঁড়িয়ে থাকলো, যেন কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে। অরু কি কিছু বলবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য? সে মুহূর্তেই তন্ময় চোখ মেলে তাকালো। ব্যস্ত পায়ে এগিয়ে এলো ভাবুক অরুর দিকে। বড় বড় পায়ের ধাপ, সেকেন্ডেই সামনে চলে এসেছে। অরু আর মনে পিছিয়ে বিছানার কাঠের সঙ্গে লেগে গিয়েছে। কোমরের শক্ত ঠান্ডা হাতের স্পর্শ। মূর্তির ন্যায় দাঁড়ানো অরু আতঙ্কিত হয়ে শক্ত করে চোখ বুজে ফেলেছে। তন্ময় ততক্ষণে তার ঠোঁট নিচ ঠোঁট দ্বারা আঁকড়ে নিয়েছে। উন্মাদ হয়ে গিয়েছে, নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরেছে। তার উত্তেজিত শ্বাস প্রশ্বাস অশান্ত আজ। বিচলিত হাতের স্পর্শ অরুর সম্পূর্ণ শরীরে বিচরণ চালাচ্ছে। থরথর কাঁপতে থাকা অরুকে আজ কোনো সুযোগ দেওয়া হলো না, শ্বাস নেবার সময় দেওয়া হলো না। ঠোঁট ছেড়ে ঠোঁট অরুর ঘাড়ে নামিয়েছে তন্ময়। তার গলার স্বর আটকে আসছে। একটু মদ খেয়েছি, মাতাল নই। অরু, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দাউ দাউ করে জ্বলছে সব কিছু, স্পর্শ করে দিচ্ছে। তুই তুই কি রাজি? যদি না হয় তাহলে তুই না, অরু। এত ব্যাকুল কণ্ঠ, অসম্ভব লালচে চেহারা। এই বিচলিত তন্ময়কে দেখে থমকে গেছে অরু। অসম্ভব লজ্জা দ্বিধা কাটিয়ে চোখ মেলে তাকালো। বুক ভরে শ্বাস নিল। কম্পিত হাত বাড়িয়ে তন্ময়ের পিঠে রাখল। তন্ময় যেন প্রাণ ফিরে পেয়েছে। মুহূর্তেই অরুকে 5 কোলে তুলে নিল। ঠোঁটে পুনরায় ডুবে গেল। সাজানো নরম তুলতুলে বিছানায় পিঠ ঠেকল অরুর। সর্বাঙ্গ জুড়ে লাজ। কোথায় হাত রাখবে আর কোথায় দৃষ্টি বুঝে পাচ্ছে না। এদিকে হালকা নেশায় তন্ময় বোধ হয়নি, তবে সেলফ কন্ট্রোল হারিয়ে বসেছে। বৃষ্টি থেমেছে, মেঘ সরেছে, আকাশ পরিষ্কার, চাঁদ ভেসেছে। কক্ষের বাতি নেভানো, জানালা দ্বারা দমকা ঠান্ডা বাতাস উড়িয়ে তুলছে পাতলা সাদা পর্দা। চাঁদের আলো উকি মারছে। অরু ছটফট করছে অস্পষ্ট স্বরে। চোখ ভিজে আছে। তার ছোট্ট দেহ তন্ময়ের পেশিবহুল দেহের নিচে চাপা পড়ে আছে। তন্ময় তার মুখের দিকে তাকিয়ে সর্বমুখস্থি ছুঁড়ে চুমু বসাচ্ছে। কাতর গলায় বলে উঠল আধার কক্ষে, অনেক ধৈর্যের ফল তুই আমার, খুব আদরের, অনেক ভালোবাসার। খুব ভালোবাসি তোকে আমার জান। মাহিনের হাতে সেলফোন, স্ক্রিনে একটি নাম্বার। কল দিতে নিয়েও সংকোচ বোধ করছে, হাঁসফাঁস করছে। প্রাপ্তবয়স্ক পুরুষ সে, বড়সড় কোম্পানি চালায়, শত মানুষ তার ইশারায় চলে, আর সে কিনা এক পুচকে মেয়ের ঝাঁঝালো কণ্ঠেশ্বরে ব্যাকুল হয়ে গেল। এসব আদেও মানা যায়? অল্প বয়সী ছেলেদের মতো হৃদয় ব্যাকুল হবার দিন কি তার আছে? তাও আবার একটুখানি মেয়ে। ঊর্ধ্বে গেলে 4-5 বছরের গ্যাপ মেনে নেওয়া যায়, কিন্তু এতটা? মাহিন দ্বিধায় চরচরিত। মন ভেবে বসলো, শুধু শুধু কথাই তো, ক্ষতি কি?
পুচকে মেয়েটাকে একটু বাঁচাবে। বেশ খানিকক্ষণ বিবেচনা করে এই রাতবিরেতে কল লাগালো মাহিন। ওপাশে রিং হয়ে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। শেষ মুহূর্তে রিসিভ হলো। শান্ত কণ্ঠের স্বরে পকপক করে উঠল। 1 2 3 4 দ্রুত কথা বলে ফুটে পড়ো। মাহিনের ঠোঁট ছুঁড়ে হাসির বিচরণ, হাসি দমিয়ে শুধালো। আত্মীয় স্বজন কিংবা মুরব্বীকে হতে পারতো, তখন এভাবে কথা বলতে? দেখেন ভাই, এটা আমার পার্সোনাল নাম্বার, বেস্ট ফ্রেন্ড ছাড়া কেউ জানে না, তাই মুরব্বীদের কল আসার চান্স নেই। এখন ভালোই ভালোই নিজের পরিচয় দিয়ে দেন। কোন ভার্সিটি, কোন ইয়ার, নাম কি, ফোন নাম্বার কে দিল? আমি মাহিন। মার্জি থমকে গেল। মনে পড়ল তখনকার ভদ্রলোকের কথা। চাহনি কঠিন হলো, মুখশ্রী শক্ত হলো, কণ্ঠের স্বর ছাঁচালো। কি সমস্যা মিস্টার? ডিস্টার্ব করার ধান্দায় আছেন নাকি? আমার চাচা পুলিশে কমপ্লেন করে দিলে সোজা হাজতে, বুঝলেন? ভালোই ভালোই শুধরে। পড়াশোনা কেমন চলছে? আপনাকে বলবো কেন? খাওয়া দাওয়া হয়েছে? এই মিয়া! মাহিন নিঃশব্দে হাসলো। কি ব্যাপার বলেন তো? ব্যাপারটা একটু ডিফিকাল্ট এক্সপ্লেন করা। এত ঝাঁঝালো কণ্ঠ সরাচ্চ শোনা হয় না আমার। হঠাৎ শুনেছি তো, নিতে পারিনি, বুকে গেঁথে গেছে, তাই ভাবলাম আরেকবার শুনে নিই। কিছুক্ষণ অপর পাশ হতে নীরবতা। পরপর টুট শব্দে কল কেটে গেল। মাহিন নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে থাকলো। মেয়েটা বড্ড নাজুক, একটু লাজুকও বটে, শুধু মুখেই সব চঞ্চলতা। এই চঞ্চল মেয়েটাকে মাহিনের দেখার স্বাদ জেগেছে। খুব করে দেখতে ইচ্ছে করছে। কেমন হবে দেখতে? কণ্ঠের স্বরের মতো ঝাঝালো নাকি নরম তুলতুলে? যুবক বয়সে চুটিয়ে প্রেম করেছে কত শত, কই এমন অনুভব তো কখনো করেনি। তন্ময়ের ধৈর্যের সকল বাঁধ আজ যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তার ব্যাকুলতা অরুর নরম তুলতুলের শরীরে তুফান উঠিয়ে ছেড়েছে, বিধ্বস্ত করে ছেড়েছে। এখন মধ্যরাত, নিস্তব্ধ নির্জন কক্ষ। ঘড়ির কাঁটা ঘুরছে 3:20। মেঘেদের রাজত্ব শুরু হয়েছে আকাশের বুকে। চাঁদ হারিয়ে গিয়েছে, পুনরায় দেখা মিলেছে কালো মেঘের। চাঁদের আলোবিহীন কক্ষটি আধারে তলিয়ে গেল। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বাহিরে, ভেজা ভেজা শব্দ তুলছে প্রকৃতি। খোলা জানালা দ্বার দুমড়ে প্রবেশ করছে দমকা হাওয়া, সাথে ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা। দুধারে মেলে দেওয়া সাদা পর্দাগুলো শান্ত নেই, অশান্ত বেগে দুলছে। কক্ষে ফুলের সুভাষ, সুভাষ লেপ্টে চারিপাশে। গোলাপ, জবা, এমন হরেক রকম ফুলের সুগন্ধি মিলেমিশে অনাকাঙ্ক্ষিত সুবাসের উৎপত্তি ঘটেছে। ওরু অর্ধজ্ঞান আবছায়া হয়ে সব কিছু উপলব্ধি করতে পারছে। তার নিষ্পিস চোখের পাতা মৃদু কাঁপছে, ব্যথায় গুঙিয়ে উঠছে একটু পরপর, মুচড়ে উঠছে শরীর। ব্যথা তোর মায়াবী মুখশ্রী লাল বর্ণে রাঙিয়ে তন্ময় পাঁচকুলে অরুকে তোলার প্রচেষ্টায়। দুহাতে তুলতে নিলেই অরু অস্পষ্ট স্বরে কেঁদে দেয়। শরীরের সামান্য নড়াচড়াটুকুও সহ্য করছে না। এক একটি শ্বাস প্রশ্বাসের সঙ্গেও ব্যথা জর্জরিত হয়ে আছে যেন। তন্ময় পুনরায় কোমর বেঁকিয়ে ঝুঁকে বিছানার চাদর সহ অরুকে হুট করে ফট করে পাজা কোলে তুলে নেয়। অরুর নাচেহাল অবস্থা, সে চোখ মেলে তাকাতে চায়, জানতে চাই তন্ময় এখনো এমন কেন করছে, তুলতুলে বিছানায় ঘুমোতে কেন দিচ্ছে না। অস্পষ্টভাবে চোখ মেলে তাকাই বহুক্ষণ পর সে ওয়াশরুমে। তন্ময় তাকে আড়ষ্টভাবে জড়িয়ে, পরপর ঠান্ডা পানির শরীর ছুঁতেই তেলে বেগুনে জ্বলে উঠল, মৃদু আর্তনাদ করল। জ্বলছে। তন্ময়ের ধীর গলার স্বর। একটু সহ্য করে নিয়ে যান। চোখের কোণ ভিজে গিয়েছে অরুর, শরীর চলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে যেন। তন্ময়ের বাহু থেকে ছোটার আপ্রাণ চেষ্টা, তাকে ছোটার সুযোগ দেওয়া হলো না। পুনরায় এক চোট পানি এসে ছুঁয়ে গেল, গোসল করতে হচ্ছে। এত রাত করে তন্ময়ের হাতে, তাও ঠান্ডা আবহাওয়ায়। লজ্জায় হতবম্ব অরুর জমিন ফাঁকা করে ঢুকে যেতে ইচ্ছে করছে, তবে সেই শক্তিটুকুও নেই, সে তো অজ্ঞান হবার পথে।
সোফায় শুয়ে আছে অরু জড়সড় হয়ে, শরীরে শার্ট জড়ানো। তন্ময় শুইয়ে দিয়ে গিয়েছে, কিছুক্ষণ হবে। অস্পষ্টভাবে শুনতে পারছে ওয়াশরুম হতে আসা পানির শব্দের। তন্ময় গোসল নিচ্ছে, সময় নেয়নি বেশি, খুব দ্রুত ফিরে এসেছে, কোমরে তোয়ালে পেঁচানো। এসেই বিছানায় নতুন চাদর বিছিয়ে নিয়েছে। ইতিমধ্যেই অরুকে তুলে বিছানায় শুইয়ে দিয়েছে, পাতলা কম্বল শরীরে মেলে রেখেছে। জানালার পর্দা টেনে দিল, তবে জানালা লাগালো না, মেলে রাখলো। ঝুম বৃষ্টি নেমেছে। অরু বিছানায় হাঁসফাঁস করছে, ছটফট করছে, বড্ড অশান্ত সে। যন্ত্রণায় পেট গুলিয়ে আসছে। তন্ময় প্যান্ট পরে ফিরে এসেছে, আলগোছে অরুর পাশে বসেছে, কপালে হাত ছুঁয়েছে, ভেজা চুল মেলে দিয়েছে। খুব খারাপ লাগছে। দুর্বল হাতে অরু তন্ময়ের হাত ধরল, হালকা টান লাগালো। অনুসরণ করে তন্ময় বিছানায় পা ওঠালো, পাশে শুয়ে পড়ল। অরু মুহূর্তেই তন্ময়ের খোলা প্রশস্ত বুকে থুবড়ে লেপ্টে গেল, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। এতটুকু ব্যথা সে চুপসে সহ্য করে নেবে, যদি তন্ময় তার পাশে থাকে, তার কাছে থাকে, তাকে ধরে রাখে, তার যত্ন করে, আদর করে, তাকে আদরে গলায় ছোট নামে ডাকে। এসবের জন্যে হলেও ওরু এতটুকু কষ্ট সহস্রবার সুগভীরে মেনে নিবে। দুর্বল কণ্ঠে বলল, খারাপ লাগছে না, আমার একটুও লাগছে না। তন্ময় অরুর মাথায় হাত বুলিয়ে চলেছে সমানে, কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মুখশ্রী করুণ দেখালো, ব্যাকুলতা আষ্টে পৃষ্ঠে লেপ্টে রয়েছে। বড্ড হেল্পলেস লাগছে তাকে। অরুর পিঠে থাকা হাতের বাঁধন দৃঢ় হলো। আধার কক্ষে তার গলার স্বর বড় গভীর। তোর সব কষ্ট আমার হোক। সাবিহা, নরম মৃদু স্বরে নড়ে চড়ে ওঠে সাবিহা, চোখ মেলে তাকায়। মুখের সামনে ঝুঁকে অয়ন পলকহীন দৃষ্টিতে চেয়ে সাবিহা ভরকে গেল। অয়ন শুধালো। খিদে পেয়েছে না? সাবিহাকে মুহূর্তেই চিন্তিত দেখালো। হাত ঘড়িতে রাত 3:30। এত রাত করে কোনো হোটেল রেস্টুরেন্ট কি খোলা? তার খাবারের বিষয়টা মাথায় আসেনি। আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছিল। অসহায় গলায় বলল, আশেপাশে হোটেল আছে? এত রাতে খোলা পাবো? অয়ন হাসল। খাবার নিয়েছি। চমকালো সাবিহা। কখন? তুমি গভীর ঘুমে আচ্ছন্ন যখন। গাড়িটা কোথাও সাইড করে নেই, প্রচণ্ড ক্ষুধা লেগেছিল তাই। আমারও। আজ জম্মেশ খেতে পারবো বুঝলে, খাবার গলায় কাটা হয়ে বিঁধে থাকবে না। সাবিহা অগোচরে তাকালো। মন খারাপ হলো। নিঠুর অয়ন কি সুন্দর অনায়াসে বলে দিল। কই সাবিহাও তো পর্যাপ্ত ঘুমোতে পারেনি, খেতে পারেনি। সে তো এভাবে বলতে চাচ্ছে না। অয়ন পুনরায় গাড়ি স্টার্ট করেছে। সাবিহা আলগোছে নিজের পেট ছুঁয়ে দিল। আসলেই অসম্ভব খিদে পেয়েছে তার। চোখের তৃষ্ণা মিটেছে অমনি পেটের গহ্বর বেজে উঠছে। বৃষ্টি স্নাত রাতে গাড়ি মেঠো পথ ধরে যাচ্ছে। কাছে স্পষ্ট বৃষ্টির রেখা বইছে। বাহিরে সবুজ গাছপালাদের ভেজা ভেজা দৃশ্য। রাস্তাঘাট পরিষ্কার এবং নির্জন। আশেপাশে গাড়ি নেই, শুধু তাদের গাড়ি একান্তই ছুটে যাচ্ছে। সাবিহা দুবার কাজ নামিয়েছে। অয়ন নির্বিকার ভঙ্গিতে লাগিয়ে দিয়েছে, খুলতে দিচ্ছে না। সাবিহা শক্ত চোখে তাকালো। কি সমস্যা? অনেক সমস্যা, পাগল? শুধু তোমার জন্য। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল অয়ন। সাবিহার মুখশ্রীতে রাগ রাগ ভাব লেপ্টে, তবে সত্যিকার অর্থে তার রাগ লাগছে না, বরং আর চোখে অয়নের হাস্য উজ্জ্বল মুখশ্রী দেখে তারও হাসতে ইচ্ছে করছে। অন্য পাশ ফিরে নিঃশব্দে হেসেও নিল। নিস্তব্ধতা ভেঙে পড়ল। কাজ নামাতে দিচ্ছ না কেন? এসি সারা। বন্ধ করে দাও। বৃষ্টি আছে। ফোঁটা ফোঁটা ঝুম বৃষ্টি নামেনি তো। ভিজে যাবে, ঠান্ডা লাগবে। অয়ন, তুমি কি খুলবে? এসি বন্ধ করে অয়ন কাজ নামিয়ে দিল সাবিহার পাশের। মুহূর্তেই ঠান্ডা হাওয়া বেগতিক বেগে ছুটে এলো। চোখে মুখে ছিটিয়ে দিল ঠান্ডা বৃষ্টির স্পর্শ। চোখ বুজে এলো সাবিহার। শান্তিতে বুকে স্রোত বইছে। চোখ মেলে তাকালো, স্বতঃস্ফূর্ত নিয়ে বলল, গান ছাড়ো।
অয়নের ইচ্ছে করছে গাড়িটা থামাতে, অনিমেষ নজরে সাবিহাকে দেখতে। কতটা আদুরে লাগছে সেটা কি জানে? এক নজর দেখে হাত বাড়িয়ে রেডিও ছাড়লো। একটা গান প্লে হচ্ছে, বৃষ্টির দিনে বৃষ্টির গান। গানটি সাবিহা বেশ কয়েকবার শুনেছে, একসময় বেশ জনপ্রিয় ছিল, এখনও অনেকেই শোনে। গানের সঙ্গে অয়ন শব্দ করে গাইতে শুরু করলো। রিমঝিম ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। এলো মেঘছে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী, মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী। হুট করে ঘুরে তাকালো অয়ন, দৃষ্টি ঠেকল সাবিহার অপলক মুগ্ধ নয়নে। চোখাচোখি হলো, সাবিহা দৃষ্টি ফিরিয়ে নিল, ব্যস্ত হাতে চুলগুলো কানের পিছনে গুজতে লাগলো। অয়ন শব্দ করে হাসলো, দৃষ্টি সামনে রেখে বলল, তুমি একজন বেস্ট ভাই পেয়েছো সাবিহা। হ্যাঁ, সে তো সর্বদাই বেস্ট, সব কিছুতেই বেস্ট। তন্ময় ভাই আর অরুর বিয়েটা মেনে নিয়েছে, কোনো গন্ডগোল হয়নি। সাবিহা ভাবুক হয়ে পড়ল।